ধর্মের কথা বলার মানে হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, এত বড় সম্মান দিয়েছে যে আপনি খলিফা, আপনি এই সৃষ্টি, তার যে সৃষ্টি তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার সংস্কৃতির মধ্যে গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ আছে, তো এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার নাই, আপনি নিচ্ছেন না ওটা। আপনি খালি পরকাল পরকাল করছেন, আমরা তো পরকালের জন্য বাঁচি না। আমরা যেই যুগে প্রবেশ করেছি এটা কিন্তু জাতিবাদের যুগ না, জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। ফলে যখন আপনি জাতীয় সংস্কৃতি বলবেন তখনই কিন্তু আপনি জাতিবাদকে ফেরত নিয়ে আসছেন। জাতিবাদের দুটো রূপ আমরা বাংলাদেশে দেখছি। একটা রূপকে বলা হয় বাঙালি জাতিবাদ, যার ইতিহাসটা আমরা দেখেছি গত 50 বছর। এবং বাঙালি জাতিবাদের যে ফ্যাসিস্ট রূপ, তার যে ফ্যাসিবাদের যে ধরন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখন দেখি। তার একটা প্র্যাকটিসও কিন্তু আমরা এখানে দেখেছি। ফ্যাসিজমটা কী হয়, ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত গ্রহণ না করা, এক পক্ষে আমরা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু একটা ভালো উদাহরণ আমরা এখানে দেখলাম। এটাও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী বোধ রয়ে গেছে। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। তার মানে সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক যেমন বাঙালি জাতিবাদের তেমনি সকল প্রকার ধর্মীয় জাতিবাদেরও। কেমন ধর্মীয় জাতি, বাঙালি জাতিবাদ নাই, ফলে অবশ্যই এখন ধর্মীয় জাতিবাদ প্রধান হয়ে যাবে, খালি মাঠ আছে। কিন্তু ইসলামে তো জাতিবাদের কোনো স্থানই নেই, ইসলাম তো জাতিবাদ বিরোধী। ফলে ধর্মীয় জাতিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। আমি মুসলিম জাতি, ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে, এটাও কিন্তু ফ্যাসিজম। ফলে আমাদেরকে লড়াইটা আমরা করেছি, কিন্তু কি করেছি ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্যে। ফলে এটা যারা আজকে আয়োজন করেছেন, আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে হবে যে লড়াইটা শেষ হয়নি। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হলো এই যে আমরা যে এই যে জাতীয় উৎসব কথাটা বলছি, তাই এটা আমরা কী বলবো, এই কী বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে, দেখিয়েছে উৎসব কী জিনিস। তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা নাই, এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সকলে অংশগ্রহণ করেছে। এই যে সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে গোষ্ঠীটা তৈরি হয়, এটাকে জাতি বলে না, এটাকে একালে আর জাতি বলা হয় না, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি। এই পলিটিক্যাল কমিউনিটি কিন্তু ঐতিহাসিকভাবে 5ই অগাস্টে বিশ্ব ইতিহাসে প্রবেশ করেছে। এই অর্থটা বুঝতে হবে আপনাদেরকে। এটা নতুন বাংলাদেশ, এবং এই বিশ্ব ইতিহাস হিসেবে প্রবেশ করেছে বলবার জন্যে আমি কিন্তু বাংলাদেশ, আমার এই বাংলাদেশে সকলেই আছে, কাউকে বাদ দিয়ে কিন্তু এই বাংলাদেশ হবে না। এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর কাজ হচ্ছে বিশ্ব রাষ্ট্র সভা। এই জন্য হুমায়ুন কবির থাকলে আমি বুঝাতাম, উনি দীর্ঘকাল তারা ছিলেন, তারা তো যে কথা বলে গেলেন তিনি তো সেটা তো হাজির করতে পারেন নাই তারা আন্তর্জাতিকভাবে। এই দায়িত্বতে ছিল তাদের দীর্ঘকাল। তাহলে এই যে রূপটা, বাংলার যে নতুন যে রূপ, এই নতুন রূপটা হাজির করাটা আমাদের প্রধান কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। খুব আমি পয়েন্ট বাই পয়েন্ট কথা বলছি। 3 নম্বরটা হচ্ছে আপনারা বিপ্লব কথাটা ব্যবহার করছেন। আমরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয় নাই। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা, তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন, সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এখন সেই বৃহত্তর লড়াইটা কি? সেই বৃহত্তর লড়াইটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার, আইন না। সংবিধান মানে আইন। আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে, এই পার্থক্য মনে রাখবেন।
যখনই আপনি সংবিধান বলবেন তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক, আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কি করে, তারা বোঝার চেষ্টা করে, সেখান থেকে তারা শিক্ষা নেয়, যেটা বর্জনীয় সেটা বর্জন করে, আরও বৃহত্তর যে জনগোষ্ঠী গড়বার কথা এটা তারা করে, ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী। তাহলে আমরা সে রাজনৈতিক জনগোষ্ঠী করবার একটা বড় উদাহরণ, নজির এই গত দুটো উৎসব একসঙ্গে করে এই সরকার দেখিয়েছে। সেটা কী ছিল? চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি অধিকাংশ পত্রিকা দেখেছি, অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা জনগণকে দিতে চাইছে। প্রত্যেকে বলছে এটা নববর্ষের উৎসব, ওটা কোথাও নববর্ষের উৎসব কথা বলা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কাছে দুটো জিনিস ছিল, চৈত্র সংক্রান্তি পালন করেছি, আমরা নববর্ষ পালন করেছি। এখন চৈত্র সংক্রান্তিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমাদের কৃষকরা সংক্রান্তি করে, বৈশাখ মাস যখন আসে তখন চিত্রা নক্ষত্র, ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ, গ্রহের সঙ্গে যোগ, তাদের জীবনটা গ্রহ নক্ষত্রের সঙ্গে যোগ, ঠিক আছে? ফলে ওই যে নক্ষত্র সৌরমণ্ডলে যে রাশিটা চলে যায়, আপনার মেষ রাশিতে প্রবেশ করে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের সঙ্গে ঋতুর পরিবর্তন হয়, এটা মনে রাখবেন। এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে, এটা সংক্রান্তি, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের সংস্কৃতিতে, এখানে যারা সংস্কৃতি করছেন তাদেরকে বলছি, আমাদের সংস্কৃতিতে ক্যালেন্ডার নেই, আমাদের সংস্কৃতিতে ঋতু আছে, ঋতু ফিরে ফিরে আসে। আপনি যখন বৈশাখ করে বলেন সমস্ত আবর্জনা অতীতের ধুয়ে যাক, মুছে যাক, তার মানে আপনি আপনার ঐতিহ্য অস্বীকার করছেন, আপনার ট্র্যাডিশন অস্বীকার করছেন, আপনার ধর্মকে অস্বীকার করছেন। ফলে পুরানো বলে কিছু নাই। এগুলো কলোনিয়াল আমল আমরা শিখেছি যে পুরানো সব আবর্জনা, পুরনো জিনিস সব খারাপ, এটাকে ফেলে দিতে হবে, এগুলো কলোনিয়াল মেন্টালিটি। ফলে এই যে সংক্রান্তি করার মধ্য দিয়ে আমরা নতুন যে সংস্কৃতির আমরা উদ্বোধন করলাম, এই উদ্বোধনের মানে হচ্ছে আমরা নতুনভাবে নিজেদেরকে জানার চেষ্টা করছি। কারণ আমাদের জনগণ, আমাদের জনগোষ্ঠীর জীবনটা কিসের সঙ্গে যুক্ত? গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত। এই সিম্পলি এই যে বাজার ব্যবস্থার মধ্যে গড়ে ওঠা যে বিনোদন সংস্কৃতি, এটাকে আমরা সংস্কৃতি বলি না। ফলে সংস্কৃতির কিন্তু দুটো মানে আছে, একটা বিনোদন যেটা কোম্পানিগুলো করে এবং বিনোদনের জন্য টাকা পয়সা করে, নাচাকুদা করে, সমস্ত কিছু করে, এটাকে সংস্কৃতি বলে না। সংস্কৃতি হচ্ছে সেটা যেটা আমার এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণে যে সহায়ক হয়। ফলে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহ নক্ষত্রের সঙ্গে তার সম্পর্ক। আজকে একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন অশ্বিনী নক্ষত্র কোথায়, শুক্তারা কোথায়, সপ্তর্ষি মণ্ডল কোথায়, ওই বাচ্চা কিন্তু জানে না। ওই বাচ্চা কিন্তু বলতে পারে না, সে আকাশের দিকে তাকানো, সেখানে ইলেকট্রিক পাতি দেখে। এই যে একটা প্রজন্ম গড়ে তুলছে, যে প্রজন্মের সঙ্গে প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধ নেই, গ্রহ নক্ষত্রের কোনো সম্বন্ধ নেই, তো একে দিয়ে আপনি কী রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলবেন, কী রাষ্ট্র গড়ে তুলবেন? এটা তো সম্ভব না। ফলে যারা সংস্কৃতি করবেন এটা বুঝতে হবে যে চৈত্র সংক্রান্তি এই যে অন্তর্বর্তীকালীন সরকার করেছে তার তাৎপর্যটা শিক্ষার দিক থেকে কী, চেতনার দিক থেকে কী, এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর খেয়াল করবেন যে সংক্রান্তিতে আমাদের গ্রামের মেয়েরা কী করে। আমাদের গ্রামের মেয়েরা 14 রকম শাক তোলায়। কীরকম শাক? অনাবাদী শাক, যে শাক আমি আবাদ করি না। কেন আবাদ করি না? কারণ এই যে নেয়ামত আল্লাহর তরফ থেকে আমরা পাই, এই যে ভাইরা বসে আছেন সব ইসলাম ধর্মাবলম্বী, আপনাদেরকেও বলছি, এই যে আল্লাহর থেকে যে নিয়ামতটা আপনি পান, এই সৃষ্টিটা আপনি পান, আপনাকে কোরআনে বলা হচ্ছে সৃষ্টিকে রক্ষা করা আপনার দায়িত্ব। এই সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব, এই জন্য আপনাকে খলিফা বলা হয়েছে সূরা বাকারা। আপনারা কি সেই দায়িত্ব পালন করেছেন? আপনার ধর্মের কথা বলেন, আপনাকে এই দেশের জনগণকে এই যে বিষ ব্যবহার থেকে রক্ষা করেছেন? আপনারা বন রক্ষা করেছেন? আপনারা নদী রক্ষা করেছেন? আমাদের মিষ্টি পানি রক্ষা করেছেন? তো করেন নাই তো। তাহলে ধর্মের কথা কেন বলেন আমাদেরকে? ধর্মের কথা বলার মানে হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, এত বড় সম্মান দিয়েছে যে আপনি খলিফা,
আপনি এই সৃষ্টি, তার যে সৃষ্টি তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার সংস্কৃতির মধ্যে গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ আছে, তো এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার নাই, আপনি নিচ্ছেন না ওটা। আপনি খালি পরকাল পরকাল করছেন। আমরা তো পরকালের জন্য বাঁচি না, আমরা তো বাঁচি ইহকালের জন্য। ইসলাম তো খ্রিশ্চানিটির পরে এসছে, খ্রিশ্চানিটি পরকালের কথা বলেছে, ইসলাম তো ইহলোকের কথা বলেছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।